SAS SRAS প্রথম পর্ব পরীক্ষা 2021 পারফরমেন্স অডিট, ম্যানেজমেন্ট অডিট ও কম্প্রিহেনসিভ অডিট এর চতুর্থ লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ লেকচারে আমরা আলোচনা করব খ বিভাগের 7 এবং 8 নং প্রশ্নের উত্তর নিয়ে। খ বিভাগের 7 নং প্রশ্নের ক, অনুপাত বিশ্লেষণ কি? অনুপাত বিশ্লেষণের গুরুত্ব আলোচনা করুন। অনুপাত বিশ্লেষণ সমজাতীয় দুটি বিষয়ের মধ্যে সংখ্যাত্মক সম্পর্ককে অনুপাত বলে। আর্থিক বিবরণী বিশ্লেষণের সর্বোত্তম উপায় হচ্ছে অনুপাত বিশ্লেষণ করা। ফিনান্সিয়াল রেশিও অ্যানালাইসিস তথ্যটি বেঞ্জামিন গ্রাহাম সর্বপ্রথম জনপ্রিয় করে তোলেন। রেশিও অ্যানালাইসিস করার মাধ্যমে একটি কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স এর ফলাফল ব্যাখ্যা করা যায়। পূর্ববর্তী বছরগুলোর ফিনান্সিয়াল পারফরমেন্স ফলাফল এবং একই সেক্টরের অন্যান্য কোম্পানিগুলোর ফিনান্সিয়াল পারফরমেন্সের সাথে আলোচ্য কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সকে তুলনা করা যায়। নিম্নে রেশিও অ্যানালাইসিস এর গুরুত্ব আলোচনা করা হলো। অনুপাত বিশ্লেষণ হলো একটি কার্যকর ব্যবস্থাপনা টুল যা সময়ের সাথে সাংগঠনিক কর্মদক্ষতার মূল সূচক প্রদান করে। অনুপাত বিশ্লেষণ করে ব্যবস্থাপকগণ একটি কোম্পানির দুর্বলতা এবং শক্তিসমূহ চিহ্নিত করে এবং সে মোতাবেক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কোম্পানির শেয়ারহোল্ডারগণ অনুপাত বিশ্লেষণের মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কোম্পানির আর্থিক অবস্থান, তারল্য, ঝুঁকি, স্বচ্ছতা, দক্ষতা এবং তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য রেশিও অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একই শিল্পে একটি কোম্পানির সাথে অন্য একটি কোম্পানির কর্মদক্ষতার তুলনা করা যায়। হিসাব অডিট করার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম উদ্ঘাটনে রেশিও অ্যানালাইসিস ভূমিকা পালন করে। ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে অনুপাত বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, কাঁচামাল দ্বারা উৎপাদিত পণ্যের পরিমাণ, ব্যয়ের তুলনামূলক বিবরণী, কাঁচামাল ক্রয় করা হবে কিনা, ক্রয় করা হলে কোন সময়ে কোথা হতে ক্রয় করা হবে, শ্রমনীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইত্যাদি। বাজেট প্রাক্কলনে রেশিও অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের আর্থিক দক্ষতা নিরূপণ বা মূল্যায়ন করা। উপরের আলোচনা হতে দেখা যায় যে ব্যবসার বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য রেশিও অ্যানালাইসিস অতীব গুরুত্বপূর্ণ। এখন আমরা 7 খ প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7 খ, অনুপাত বিশ্লেষণ কিভাবে আর্থিক বিবরণী সমূহের বিশ্লেষণকে সাহায্য করে? প্রশ্নটি আমি আবারও বলছি, অনুপাত বিশ্লেষণ কিভাবে আর্থিক বিবরণী সমূহের বিশ্লেষণকে সাহায্য করে? অনুপাত বিশ্লেষণ কিভাবে আর্থিক বিবরণী সমূহের বিশ্লেষণকে সাহায্য করে নিম্নে তা আলোচনা করা হলো। প্রথমে আমরা অনুপাত বিশ্লেষণের সংজ্ঞা শিখব।
প্রথমে আমরা অনুপাত বিশ্লেষণের সংজ্ঞা নিয়ে কথা বলবো। অনুপাত বিশ্লেষণ অধ্যাপক কেনেডির মতে একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয়ের সম্পর্ককে যদি গাণিতিক পদ্ধতিতে প্রকাশ করা হয় সেটাই হলো অনুপাত বিশ্লেষণ। আমরা এখন আর্থিক বিবরণীর সংজ্ঞা দেখব। আর্থিক বিবরণী একটি প্রতিষ্ঠান সারা বছরের ব্যবসায়িক কার্যক্রমে সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য বছরের শেষে যে বিবরণীগুলো তৈরি করে সেগুলোই আর্থিক বিবরণী। দুটি সংখ্যার ভাগফলের তুলনামূলক সংখ্যাত্মক পর্যালোচনা বা বিচারকে অনুপাত বিশ্লেষণ বলে। বিশ্লেষণের সংজ্ঞা হচ্ছে, বিশ্লেষণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জটিল একটি বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে পরীক্ষা করা হয় আরও বেশি বোধগম্য করার জন্য, তাকে বলা হয় বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক বিবরণীগুলোর মধ্যে সন্নিবেশিত আর্থিক তথ্যের বিস্তৃতভাবে সমালোচনা সহকারে পরীক্ষা করার একটি প্রক্রিয়া। I.M. পান্ডে এর মতে আর্থিক বিবরণী বিশ্লেষণ হলো কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী অর্থাৎ উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, বিশদ আয় বিবরণীর বিভিন্ন বিষয়ের মধ্যে সঠিকভাবে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে আর্থিক সবলতা ও দুর্বলতা খুঁজে বের করার প্রক্রিয়া। আর্থিক বিবরণী বিশ্লেষণের অনেকগুলো হাতিয়ারের মধ্যে অনুপাত বিশ্লেষণ হলো একটি উল্লেখযোগ্য হাতিয়ার। উলম্ব বিশ্লেষণ এবং আনুভূমিক বিশ্লেষণের চেয়ে অনুপাত বিশ্লেষণ আর্থিক বিবরণী বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করতে অনুপাত বিশ্লেষণের প্রয়োজন হয়। অনুপাত বিশ্লেষণ ব্যতীত বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব এবং নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করা সম্ভব নয়। নিম্নে কতগুলো অনুপাত বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হলো যা আর্থিক বিবরণী সময়ের বিশ্লেষণকে সাহায্য করে। চলতি অনুপাত। চলতি অনুপাত ইকুয়াল টু চলতি সম্পদ বাই চলতি দায়। চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে নগদ তহবিল, ব্যাংক জমা, সমাপনী মজুদ পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, প্রাপ্য হিসাব, প্রাপ্য আয়, প্রাপ্য বিল। চলতি দায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, বকেয়া খরচ, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি। চলতি অনুপাতের আদর্শ মান হল 2:1। চলতি সম্পদ হলো যে সমস্ত সম্পদকে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 1 বছরের মধ্যে নগদ অর্থে পরিণত করা যায়। চলতি দায় হলো যে সমস্ত দায়সমূহকে দ্রুত অর্থাৎ 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। খ তারল্য বা তড়িৎ অনুপাত। তারল্য বা তড়িৎ অনুপাত ইকুয়াল টু তড়িৎ সম্পদ বাই তড়িৎ দায়। তড়িৎ সম্পদ ইকুয়াল টু চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। অর্থাৎ চলতি সম্পদ হতে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ, মজুদ পণ্য এবং অগ্রিম খরচ এর সমষ্টি চলতি সম্পদ হতে বিয়োগ করলে তড়িৎ সম্পদ পাওয়া যায়। তড়িৎ দায়। চলতি দায় হতে ব্যাংক জমাতিরিক্ত বিয়োগ করলে তড়িৎ দায় পাওয়া যায়, যার আদর্শ মান 1:1। তারল্য বলতে ক্যাশ বা নগদ অর্থকে বোঝায়। তরল সম্পদকে আরও বেশি দ্রুততার সাথে নগদ অর্থে রূপান্তর করা যায়। গ কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত। কার্যকরী মূলধন বাই চলতি দায়। কার্যকরী মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়, যার আদর্শ মান হচ্ছে 1:1। এছাড়াও কিছু অনুপাত রয়েছে যে অনুপাতসমূহ আর্থিক বিবরণীসমূহের বিশ্লেষণে সহায়তা করে থাকে। দেনাদার অনুপাত, নগদ ও চলতি দেনা অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত,
মালিকানা অনুপাত, দেনা মালিকানা অনুপাত, স্থায়ী সম্পদ অনুপাত, মূল গিয়ারিং অনুপাত, মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত, মালিকানার তহবিল ও নিট লাভের অনুপাত, মোট সম্পত্তি ও নিট মুনাফার অনুপাত, স্থায়ী সম্পদ ও নিট মুনাফার অনুপাত, বিনিয়োজিত মূলধন ও মুনাফার অনুপাত, উপার্জন অনুপাত, লভ্যাংশ উৎপাদন অনুপাত। উপরোক্ত অনুপাত বিশ্লেষণ এবং আরও কতিপয় গুরুত্বপূর্ণ অনুপাত বিশ্লেষণ ব্যতীত আর্থিক বিবরণীসমূহ বিশ্লেষণ করা সম্ভব নয়। তাই একথা স্পষ্টই বলা যায় যে অনুপাত বিশ্লেষণ আর্থিক বিবরণীসমূহের বিশ্লেষণকে ব্যাপকভাবে সাহায্য করে। আর্থিক বিবরণী দশম অধ্যায়, হিসাব বিজ্ঞান নবম এবং দশম শ্রেণী, এবং আর্থিক বিবরণী নবম অধ্যায়, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, দ্বিতীয় খণ্ডে আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং অনুপাত বিশ্লেষণ সম্পর্কিত আলোচনা বিদ্যমান। এখন আমরা খ বিভাগের ৮ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। ৮ নং প্রশ্নের ক, পেব্যাক পিরিয়ড বলতে কি বোঝায়? পেব্যাক পিরিয়ড পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করুন। পেব্যাক পিরিয়ড মূলধন বাজেটিং এর কৌশল। কোনো প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ যে সময়ে ফিরে পাওয়া যায় তাই পেব্যাক পিরিয়ড। এটি এমন একটি মেট্রিক যা প্রকল্পে অর্থ বিনিয়োগ করা উচিত কিনা তা নির্দেশ করে। একটি স্বল্প কিংবা দীর্ঘমেয়াদী প্রকল্পের উৎপাদিত পণ্যের বিক্রয়লব্ধ অর্থ যে সময়ের মধ্যে মূল বিনিয়োগ এর সমান বা মূল বিনিয়োগ পরিশোধ করতে পারে তাকে উক্ত প্রকল্পের পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধ কাল বলা হয়। বিনিয়োগ পরিশোধ কাল ইকুয়াল টু প্রাথমিক বিনিয়োগ বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। পেব্যাক পিরিয়ড পদ্ধতির সুবিধা। ক, দ্রুত সমাধান। যেহেতু পেব্যাক পিরিয়ড গণনা করা সহজ এবং কম ইনপুট প্রয়োজন, তাই পরিচালকরা দ্রুত প্রকল্পের পেব্যাক সময়কাল গণনা করতে সক্ষম হন। বিনিয়োগকৃত অর্থ পরিশোধ করতে কত সময় লাগবে তা সহজে বের করা যায়। এতে করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, যা সীমিত সংস্থাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারল্য অগ্রাধিকার। পরিশোধের সময় হলো গুরুত্বপূর্ণ তথ্য যা অন্য কোনো মূল বাজেটিং পদ্ধতি প্রকাশ করে না। সাধারণত একটি স্বল্প পেব্যাক সময়ের সাথে একটি প্রকল্পের ঝুঁকিও কম থাকে। সীমিত সম্পদ সহ ক্ষুদ্র ব্যবসার জন্য এই ধরনের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র ব্যবসাগুলোকে দ্রুত তাদের খরচ পুনরুদ্ধার করতে হবে যাতে এটি অন্যান্য সুযোগগুলিতে পুনরায় বিনিয়োগ করতে পারে। নিশ্চয়তা। যে শিল্পগুলো অনিশ্চিত বা দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের সম্ভাবনা থাকে সেই শিল্পগুলোতে পেব্যাক পদ্ধতি খুবই কার্যকর। এই ধরনের অনিশ্চয়তা ভবিষ্যতের বার্ষিক নগদ প্রবাহকে প্রকল্প প্রতিষ্ঠা করা কঠিন করে তোলে। এইভাবে সংক্ষিপ্ত পিবিপি পেব্যাক পিরিয়ড এর সাথে প্রকল্পগুলো ব্যবহার এবং গ্রহণ করা অপ্রচলিত হওয়ার মাধ্যমে ক্ষতির সম্ভাবনা হ্রাস করতে সাহায্য করে। ঘ, তুলনা। সকল প্রকল্প হতে বিনিয়োগকৃত অর্থ একই সময়ে ফেরত আসে না। বিভিন্ন প্রকল্প হতে বিনিয়োগকৃত অর্থ বিভিন্ন সময়ে ফেরত আসে। পেব্যাক পিরিয়ড পদ্ধতি ব্যবহার করে স্বল্পতম সময়ে বিনিয়োগ পরিশোধ করতে সক্ষম এমন প্রকল্প বাছাই করা যায়। সিদ্ধান্ত গ্রহণ। বিভিন্ন প্রকল্পের মধ্য হতে যে প্রকল্পের পেব্যাক পিরিয়ড তুলনামূলক কম ম্যানেজমেন্ট সেই প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে। অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ প্রজেক্ট, দুর্বল প্রজেক্ট, নিশ্চয়তাহীন প্রজেক্ট চিহ্নিত করতে সাহায্য করে। ব্যয় কম।
অন্যান্য পদ্ধতি যেখানে অত্যন্ত ব্যয়বহুল সেখানে তুলনামূলক পেব্যাক পিরিয়ড অত্যন্ত কম ব্যয় সম্পন্ন করা যায়। এখন আমরা আলোচনা করব পেব্যাক পিরিয়ড পদ্ধতির অসুবিধাগুলো নিয়ে। পেব্যাক পিরিয়ড পদ্ধতি যেমন কতগুলো সুবিধা রয়েছে এবং কতগুলো তার অসুবিধাও রয়েছে। নগদ প্রবাহ বিবেচনা। পেব্যাক পিরিয়ড পদ্ধতি শুধুমাত্র প্রাথমিক বিনিয়োগ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত নগদ প্রবাহ বিবেচনা করে। এটি পরবর্তী বছরগুলোতে আসা নগদ প্রবাহ বিবেচনা করতে ব্যর্থ হয়। নগদ প্রবাহের এমন একটি দৃষ্টিভঙ্গি এমন একটি প্রকল্পকে উপেক্ষা করতে বাধ্য করতে পারে যা তাদের পরবর্তী বছরগুলোতে লাভজনক নগদ প্রবাহ তৈরি করতে পারে। বাস্তবসম্মত নয়। পদ্ধতিটি খুব বেশি বলে স্বাভাবিক ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনা করে না। সাধারণত মূলধন বিনিয়োগ শুধুমাত্র এককালীন বিনিয়োগ নয়, বরং এই ধরনের প্রকল্পে পরবর্তী বছরগুলোতে আরও বিনিয়োগ প্রয়োজন। এছাড়াও প্রকল্পগুলোতে সাধারণত নগদ প্রবাহ নিয়মিত নয়। নিশ্চয়তাহীন। পেব্যাক সময়ের সাথে একটি প্রকল্প লাভজনক হবে এমন কোনো নিশ্চয়তা নেই। পেব্যাক পিরিয়ডে প্রকল্প থেকে নগদ প্রবাহ বন্ধ হলে বা পেব্যাক সময়ের পরে কমে গেলে প্রকল্পটি ব্যবহারযোগ্যতা হারায়। তাছাড়া এর ফলাফল সবসময় সঠিক হবে এমন নিশ্চয়তা বহন করে না। সময়। কোনো প্রকল্পের পেব্যাক পিরিয়ড মূলত কতদিন ব্যাপী হবে, অর্থাৎ এর স্থায়িত্ব কত হওয়া উচিত তা নির্ধারণ করা কঠিন। মাপকাঠি। প্রকল্পের একটি আদর্শ পেব্যাক পিরিয়ড নাই যা কোনো প্রকল্পের জন্য উপযুক্ত স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হতে পারে। নেট প্রেজেন্ট ভ্যালু। সময়ের সাথে সাথে নেট প্রেজেন্ট ভ্যালু পরিবর্তিত হয়, কিন্তু এই পদ্ধতিতে নেট প্রেজেন্ট ভ্যালুকে উপেক্ষা করা হয়। পরিশেষে বলা যায় যে পেব্যাক পিরিয়ড পদ্ধতিটি এখনও ব্যবসার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত একটি মেট্রিক, যা ক্ষুদ্র প্রকল্প এবং যুক্তিসঙ্গতভাবে সামঞ্জস্যপূর্ণ নগদ প্রবাহ আছে এমন প্রকল্পগুলোর মূল্যায়ন করার সময় পদ্ধতিটি ভালো কাজ করে। একটি ক্ষুদ্র ব্যবসার জন্য গ্রহণযোগ্য টুল। যে ব্যবসার ক্ষেত্রে লাভের চেয়ে তারল্য বেশি গুরুত্বপূর্ণ, পেব্যাক পিরিয়ড সে ব্যবসার ক্ষেত্রে আদর্শ। পেব্যাক সম্পর্কিত আলোচনা রয়েছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন ৫ম অধ্যায় ৯ম-১০ম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ে। এখন আমরা আলোচনা করব ৮-এর খ। ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের ভূমিকা আলোচনা করুন। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ বিভিন্ন পরিমাণ বিক্রয়ের সাথে জড়িত মুনাফা এবং সকল পরিচালনা ব্যয় মেটাতে কী পরিমাণ উৎপাদন ও বিক্রয় করা প্রয়োজন তা ব্রেক ইভেন বিশ্লেষণ নির্দেশন করে। যে কৌশল বিশ্লেষণের মাধ্যমে বা সাহায্যে প্রতিষ্ঠানের মোট পরিচালন ব্যয় ফেরত আসতে কী পরিমাণ পণ্যের উৎপাদন ও বিক্রয় করতে হবে তা জানা যায় তাকে ব্রেক ইভেন বিশ্লেষণ বলে। এই কৌশল এর মাধ্যমে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ এবং পণ্যদ্রব্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা হয়। ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের ভূমিকা নিম্নে আলোচনা করা হলো। ব্যাপকতা। ক। ব্যাপকতা। স্টক এবং অপশন ট্রেডিং থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের জন্য কর্পোরেট বাজেটিং পর্যন্ত ব্রেক ইভেন বিশ্লেষণ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত। এই বিশ্লেষণের মাধ্যমে উৎপাদিত পণ্য কী দামে বিক্রয় করতে হবে কিংবা আপাতত পণ্য বিক্রয় বন্ধ রাখতে হবে কিনা, ক্রয়কৃত কাঁচামাল অনুসারে ধার্যকৃত পণ্যের বিক্রয় মূল্য বাজারে টিকে থাকার জন্য সঠিক কিনা, এইসব ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পণ্যের উৎপাদন সময়। পারস্পরিক বর্জনশীল পণ্যের মধ্যে কোনটি লাভজনক এবং কোনটি লাভজনক নয় তা নির্ণয় করে। অলাভজনক পণ্যের উৎপাদন বন্ধ করা যায় কিংবা নির্দিষ্ট সময় পর তা আবার পুনরায় চালু করা যায়। লাভজনক পণ্য কতটুকু সময় ধরে বাজারে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা
জানা যায় ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে। ঘ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্থির করা। মোট ব্যয় ও মোট মুনাফা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। এই ধারণার উপর ভিত্তি করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা স্থির করা যায়। নতুন পণ্য উৎপাদন। বাজার চাহিদা মোতাবেক অনেক সময় নতুন প্রোডাক্ট উৎপাদন পরিকল্পনা করা হয় এবং নতুন উৎপাদিত পণ্যটি বাজারজাতকরণ সহ অন্যান্য অনেক অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। এই বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত নিতে পারে নতুন পণ্যটি প্রতিবন্ধকতাকে পরাজিত করে অভীষ্ট লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে কিনা। চ, আয় ব্যয় বিবরণী প্রস্তুত। প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব নির্ধারণের জন্য এই বিন্দু বিশ্লেষণ করে সহজে ব্যবস্থাপনা আয় ব্যয় হিসাব বিবরণী প্রস্তুত করতে পারে, যা প্রতিষ্ঠানের মুনাফা কিংবা ক্ষতি নিরূপণ করতে সক্ষম। বিক্রয় মূল্য নির্ধারণ। পণ্যের যথাযথ বিক্রয় মূল্য নির্ধারণ করা যায়, যা অন্যান্য কোম্পানির সাথে তুলনামূলক দিক বিবেচনা করে নির্ধারণ করা হয়, যাতে প্রতিযোগিতামূলক ব্যবসায়ে পণ্যটি টিকে থাকতে পারে। বর্গীয় জ, পণ্য উৎপাদন এবং বিক্রয় নির্ধারণ। পণ্যের উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ নির্ধারণ করা যায়। ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে সহজেই টার্গেট উৎপাদন এবং বিক্রয় নির্ধারণ করা যায়, যার ফলে ব্যবস্থাপক কী পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে এবং কী পরিমাণ বিক্রয় নির্ধারণ করতে হবে তা নির্ধারণ করতে পারে। ঝুঁকি বিশ্লেষণ। সঠিক খাতে বিনিয়োগ নিশ্চিত হয়। সঠিক খাত ব্যতীত ব্যবসায় বিনিয়োগ ক্ষতির সম্ভাবনা থেকে যায়। এই বিন্দু বিশ্লেষণের মাধ্যমে সমূহ সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়। বাজেট প্রণয়ন। একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজন হয় একটি বাস্তবসম্মত বাজেট প্রণয়ন এবং সঠিকভাবে তা নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের একটি যুগোপযোগী মানানসই বাজেট বাস্তবায়ন সম্ভব হয়। বিপর্যয় থেকে উত্তরণ। ব্রেক ইভেন পয়েন্ট নিরাপত্তা মার্জিনের একটি পরিমাপ হিসাবে বিবেচনা করা হয়। এই বিবেচনায় কোম্পানি আসন্ন বিপর্যয় থেকে উত্তরণ পেতে পারে। স্থায়িত্ব যাচাই। প্রতিষ্ঠানটি বর্তমানে সময়ের সাথে প্রতিযোগিতামূলক ব্যবসায় কতদিন টিকে থাকতে পারবে, নির্দিষ্ট সময় পর প্রতিষ্ঠান গুটিয়ে ফেলতে হবে কিনা, এইসব সিদ্ধান্ত ব্যবস্থাপক সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে নিতে পারেন। উপরের আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে একটি কোম্পানির ব্যবস্থাপনীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের কোনো বিকল্প নেই। ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ সম্পর্কিত টপিকস ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি 10ম অধ্যায় হিসাব বিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রে পাওয়া যাবে। চতুর্থ ক্লাস অর্থাৎ পারফরমেন্স অডিট, ম্যানেজমেন্ট অডিট ও কম্প্রিহেনসিভ অডিটের 2021 সালের প্রশ্নের সমাধান সম্পন্ন করা হলো। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে আশা করি আজকের এই লেকচারটি আপনাদের SAS SRS প্রথম পর্ব পরীক্ষা 2022 কিংবা 2023 পারফরমেন্স অডিট, ম্যানেজমেন্ট অডিট ও কম্প্রিহেনসিভ অডিট বিষয়ে কিঞ্চিত হলেও সাহায্য করবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আশা করব আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটি
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। যে কোনো ধরনের গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণ করা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।